স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন দিয়ে বলেছিলেন বিষয়টা চেপে যেতে, বাইরে যেন না আসে। এবং তিনি আসলে জানেন, তিনি বলছেন তিনি কথা ভাণ্ডার, সত্য ভাণ্ডার, তিনি জানেন কাকে দিয়ে খুন করিয়েছেন, কাদের কাদের নাম এসেছিল সব। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো এই বিষয়ে কোনো তথ্য বা কোনো নোট, ভার্বাল নোট কিছুই তারা পাঠাননি। তাকে একদম সরাসরি তাকে তার দিকে আঙ্গুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিছু বললেন না, তার পার্টি থেকে কিছু বলা হলো না এই বিষয়ে। ভারতীয় গণমাধ্যমগুলোও এই বিষয়ে কোনো খবর প্রকাশ করলো না। বাংলাদেশের সরকারও তো চেপে গেছে। যদি চেপে যাওয়া বলেন, ভারতের নির্দেশে, ভারতের সম্পৃক্ততায় ঘটানো হলেও এটি করানো হয়েছে বাংলাদেশি নাগরিকদের দিয়ে। এবং তিনি বলছেন এই ঘটনার সাথে জামাত আমিরের একজন পিএস জড়িত আছেন, সম্পৃক্ত আছেন। তিনি বলছেন বিএনপির মন্ত্রী এমপিরা হতে পারেন হাদির ভাই, আসলে তো তিনি দূতাবাস পদাধিকারী। তার বক্তব্যকে উপেক্ষা করছেন বাংলাদেশ সরকার। যে এটা কি একটা যৌথভাবেই একটা চেপে যাওয়ার প্রক্রিয়া, বিএনপি জামাত জড়িত তিনি বলছিলেন। এবং তখন ভারতীয় গণমাধ্যমগুলো খবর করেছিল, আপনি টাইমস অফ ইন্ডিয়া রেফারেন্স দিচ্ছিলেন, যে সেখানে করেছে যে জামাত জড়িত। আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা কি একটা বায়াসনেস কিনা। আমাদের এখানে এটা চিরাচরিত প্রথা, যেটা যে রাষ্ট্রের স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হয়। যে সেখানে যদি সমালোচনাগুলো রাষ্ট্রের করা ভূমিকা হয়, ভুল হয়, যেগুলো খারাপ হয়, এটা চেপে যাওয়া বা তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর নতুন যিনি ডিজিএফআই প্রধান, তিনি যখন ভারত সফরে আসেন, ঠিক তার কয়েকদিনের মধ্যে দেখা গেল পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স, রাজ্য সরকারের পুলিশ, তারা কিন্তু গ্রেপ্তার করলেন। আগেই গ্রেপ্তার হয়েছে, এতদিন চেপেই রাখা হয়েছিল কিন্তু বিষয়টা, যেটি অমিত শাহ বলেছিলেন যে এটা যেন বাইরে না আসে। তদন্তটা হচ্ছে কিভাবে ঘটলো, বা তাদের থেকে জানা যে হত্যাকাণ্ডটা কে ঘটিয়েছিল, বা কারা কারা যুক্ত, কি কারণে হত্যাকাণ্ড, সেটা বাংলাদেশের ইস্যু, বাংলাদেশের মানুষ। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। ওসমান হাদির খুনিদের পশ্চিমবঙ্গে গ্রেপ্তারের বিষয়টি চেপে যেতে বলেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া কাকে দিয়ে খুন করিয়েছেন, কার কার নাম এসেছিল সব জানেন তিনি। নিজেকে তথ্য ভাণ্ডার এবং সত্য ভাণ্ডার দাবি করে এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে টানা 15 বছর শাসন করা দায়িত্বশীল এই রাজনীতিবিদ নিজ অভিজ্ঞতা থেকে এমন সরাসরি এবং সুনির্দিষ্ট অভিযোগ করলেও কেন চুপ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সরকার? কেন সেদেশের গণমাধ্যমও চেপে গেল বিষয়টি? আবার যেই হাদি হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ জুড়ে বিক্ষোভ, আন্দোলনে তোলপাড় হয়েছিল এবং তখনও অভিযোগের তীর ছিল ভারতের দিকে, এখন যখন সেই ভারতের পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী সরাসরি ভারত সরকারকে এজন্য দোষারোপ করছে, তখন কেন সেটাকে পরাজিত প্রার্থীর বক্তব্য বলে আমলেই নিচ্ছে না বাংলাদেশ সরকার? আবার আনুষ্ঠানিক বা সরব কোনো প্রতিক্রিয়া নেই বিরোধী দল জামায়াত ইসলামের পক্ষ থেকেও। সবাই মিলে কি যোগ সাজসে চেপে যাচ্ছে বিষয়টি? তাহলে কি হাদি হত্যার প্রেক্ষিতে যুক্তরাজ্য দূতাবাসের দ্বিতীয় সচিব পদাধিকারী ওসমান হাদির ভাই ওমর হাদির ফেসবুক পোস্টে করা অভিযোগই সঠিক, যেখানে তিনি বলেছেন এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত জামায়াত আমিরের একজন পিএস, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের মন্ত্রী এমপি। ভারত সরকার, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বিরোধী দলের সম্মিলিত সম্পৃক্ততার কারণেই কি সম্মিলিতভাবে চেপে যাওয়া এমন গুরুতর বিষয়টি? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন, যুক্ত হচ্ছেন আমার অনুষ্ঠানে। যেটি নিয়ে কথা বলবো খুবই একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন হাদি হত্যাকাণ্ডকে ইঙ্গিত করে, হাদির খুনিদের ইঙ্গিত করে বা অভিযুক্ত খুনিদের ইঙ্গিত করে তিনি বলছেন যে তারা যখন মেঘালয়, আপনি শুনেছেন যে মেঘালয় দিয়ে বাংলায় প্রবেশ করে, তখন তাদেরকে এসটিএফ গ্রেপ্তার করে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন দিয়ে বলেছিলেন বিষয়টা চেপে যেতে, বাইরে যেন না আসে। এবং তিনি আসলে জানেন, তিনি বলছেন তিনি কথা ভাণ্ডার, সত্য ভাণ্ডার, তিনি জানেন কাকে দিয়ে খুন করিয়েছেন, কাদের কাদের নাম এসেছিল সব তিনি জানেন। এই যে একটা ভয়ঙ্কর বা বিস্ফোরক তথ্য তিনি দিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপি সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এটা তার মন্তব্যটা নিঃসন্দেহে বিস্ফোরক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তাতে বহু রহস্য বা অনেক কিছু উপাদান আছে যা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। দুদেশের মানুষের মধ্যে নিয়ে প্রবল কৌতূহল আছে। কিন্তু যেটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কিংবা ভারত সরকার কোনো প্রতিক্রিয়া জানাননি।
হুম, যেটা ঘটেছে সেটা হচ্ছে যে একজন আইনজীবী তিনি শিলিগুড়িতে সাইবার সেলে একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতা একটা মামলা তিনি দায়ের করেছেন। যে মামলার শুনানি যখন হবে হুম, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চয়ই সমন করবেন আদালত। তিনি তখন প্রকাশ্যে হলফনামা দিয়ে জানাবেন যে তার কাছে কি তথ্য আছে। তিনি বলেছেন তার কাছে সত্য তথ্য, তথ্যের ভান্ডার অনেক কিছু আছে, এসব বলেছেন। তা আশা করি আদালতে তিনি এগুলো খোলাসা করবেন। হুম। দ্বিতীয় না, কথা আমি যেটা হ্যাঁ, বলবো সেটা জি, হচ্ছে ভারতবর্ষের কোন সংবাদ মাধ্যম, গণমাধ্যম সংবাদটি প্রকাশই করে। কলকাতাতে নয়, হুম, দিল্লিতেও নয়, আমি জানি না তামিলনাড়ু বা কেরালায় কোথাও প্রকাশিত হয়েছে কিনা বলতে পারবো না, আমি ভাষা জানি না। কিন্তু যে ভাষা জানি আমি ইংরেজি, হিন্দি, বাংলা, তাতে ভারতে কোথাও প্রকাশিত হয়। এবং ফলে ভারতে এই নিয়ে কোনো চাঞ্চল্য বা এরকম, আর একটা জিনিস অনেকেই ধারণা করেন যে বাংলাদেশের সাংবাদিকরা বিশেষ করে যে আপনারা কেন জিজ্ঞেস করছেন না বা জানতে চাইছেন না। আমাদের এখানে কতগুলো পদ্ধতি আছে, পদ্ধতি হচ্ছে কতগুলো সাপ্তাহিক ব্রিফিং হয়, নিয়মিত ভাবে কারোর কাছে এরকম গিয়ে প্রশ্ন করা যায় না, যেটা বাংলাদেশে অনেক সুযোগ আছে, অবাধ সুযোগ আছে, যাওয়া যেতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের বেশ কিছু ইসলামিক সংগঠন এবং তারা অনেক কিছু মন্তব্য করছেন, তাদের কথা শুনছি, সাধারণ মানুষও করছেন, করছেন না যে তা নয়। কিন্তু বাংলাদেশের যে মূল পার্টি, ভারতে যেরকম বিএনপি শাসক দল, বাংলাদেশে বিএনপি কোনো মন্তব্য করেননি। হুম, এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিনি বলেছেন একজন পরাজিত প্রার্থীর কথার গুরুত্ব দিতে চাই না। তো বাংলাদেশি যদি গুরুত্ব না দিতে চায় তাহলে আমরা ভারতীয়রা বা ভারতবর্ষের, যদিও যখন ব্রিফিং হবে আমি জানি এই ব্রিফিং এর প্রশ্নটা উঠবে, হয়তো এমন কি হতে পারে যে আমি স্বয়ং হয়তো প্রশ্নটা করবো, এমন হতে পারে, তখন হয়তো একটা আনুষ্ঠানিক উত্তর নিশ্চয়ই পাওয়া যাবে বলে আশা করি আর কি, যেটাই বলুন আর কি। জি। কিন্তু আমার প্রশ্নটা কিন্তু এই এখানেই। ঘটনাটা ধরেন কিন্তু, এরকম একটা হ্যাঁ, কথা বা যেটাকে আসলে সবাই বিস্ফোরক বলবেন, চাঞ্চল্যকর তথ্য নিঃসন্দেহে বলবেন। কিন্তু এই বিষয়টাকে একটা চেপে যাওয়ার টেনডেন্সি। কারণ মানে আ তার পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তাকে একদম সরাসরি তাকে তার দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিছু বললেন না। তার পার্টি থেকে কিছু বলা হলো না এই বিষয়ে। ভারতীয় গণমাধ্যমগুলোও এই বিষয়ে কোনো খবর প্রকাশ করল না। যেখানে সবাই বলছেন যে এটা বিস্ফোরক বা চাঞ্চল্যকর তথ্য তো বটেই। একটা চেপে যাওয়ার টেনডেন্সি কি? জানি না, বাংলাদেশও চেপে গেছে, হ্যাঁ, এটা বাংলাদেশের সরকার চেপে গেছে, জি। বাংলাদেশের সরকারও তো চেপে গেছে। যদি চেপে যাওয়া বলেন, হুম, আমার মনে হয় কেউ একটা, সত্যি কথা বলতে গেলে পরাজিত প্রার্থী, তিনি হতাশ, এতকালের মুখ্যমন্ত্রী, অনেকে ধরে নিয়েছেন তিনি হয়তো আবোল তাবোল বকছেন, যা অসংলগ্ন কথা বলছেন, এমন হয়তো একটা ভেবে নিয়েছে বলে সংবাদ মাধ্যমও গুরুত্ব দেয়নি। ভারতের সংবাদ মাধ্যম যেগুলো আপনারা খুব বেশি দেখেন বা পড়েন, আনন্দবাজার পত্রিকা, রিপাবলিক টিভি, তাদের কাছেও তো এটা একটা লোভনীয় সংবাদ ছিল, কিন্তু হুম। তারাও সংবাদটা দেখায়নি, বিশেষ করে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি নাম করে আক্রমণ করেছেন তিনি। কেউ কেউ জি। হয়তো মানে বলেছেন যে আবোল-তাবোল এটা বকলেও তো উচ্ছৃঙ্খল গণমাধ্যমগুলো খবর প্রলাপ। করবেন। খবর করবে। কারণ তিনি তো আবোল-তাবোল ব্যক্তি নন। তিনি না, সাবেক করেনি, আর মুখ্যমন্ত্রী। গণমাধ্যম কেন করেনি সে তো আমি বলতে পারবো না। হুম। গণমাধ্যম কেন খবর করেনি আমি তো এবং বাংলাদেশের যদি দেখেন প্রথম সারির গণমাধ্যমে খুব যে একটা খবর হয়েছে বলে এসেছে। আমার মনে একদম হয় না। সবগুলো কিছু গণমাধ্যমে কিছু খবর এসেছে। জায়গায় হ্যাঁ। হয়েছে, কিছু কিছু জায়গায় হয়েছে, হুম, হয়নি যে তা না, হুম। হয়েছে, আমি দেখেছি যেগুলো। কিন্তু সব জায়গায় প্রবলভাবে এটাকে গণমাধ্যমে যে অন্য অনেক বিষয় যেরকম যতটা ইস্যু হচ্ছে আর কি, ভারত বাংলাদেশ সম্পর্ক, দ্বিপাক্ষিক বিষয় ইত্যাদি, গঙ্গা নদী চুক্তি ইত্যাদি, এমনকি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় ইত্যাদি নিয়ে যত কথা লেখা হচ্ছে, এই মন্তব্যের পর সেই ধরনের কোনো অনুসন্ধিৎসমূলক কোনো প্রতিবেদন আমি কোনো বাংলাদেশের প্রথম সারির কাগজে দেখিনি। জি। অনুসন্ধিৎসু প্রতিবেদন অবশ্য না। কিন্তু প্রত্যেকেই খবরটা প্রকাশ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন বিস্ফোরক তথ্য দিচ্ছেন এবং সেই বিষয়ক একটা প্রতিবেদন হচ্ছে। কিন্তু ভারতে সেটিও হচ্ছে না। বা বাংলাদেশের সরকার, আপনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা বলছিলেন শামা ওবায়দ, তিনি বলছেন যে ভারতের পরাজিত প্রার্থীর কথা তিনি মানে সরকার আমলে নিচ্ছে না। মানে এটা কি, আমি আবারও এই প্রশ্নটা করছি যে এটা কি একটা যৌথভাবেই একটা চেপে যাওয়ার প্রক্রিয়া কিনা? আপনার কি মনে না, হয়? আমি চেপে যাওয়া শব্দটা ব্যবহার করব না, আমি ব্যবহার করব না চেপে যাওয়া শব্দটা, কিন্তু তারা মনে করছেন এটাকে বেশি গুরুত্ব দিলে যেটা হয় যে দু দেশের সম্পর্কে কোনো না কোনো সময় এটা হয়তো কথা হবে, কোনো হুম, না কোনো সময় কথা হবে না এরকম নয় কথা, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো এই বিষয়ে কোনো তথ্য বা কোনো নোট, ভার্বাল নোট কিছুই তারা পাঠাননি যে কেন এরকম বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুম আমার মনে হয় এই কারণে হয়তো গুরুত্ব দেননি, সেটা হতে পারে যে এই মুহূর্তে দুদেশের সম্পর্ক একটা উন্নত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হুম আগামী ৮ থেকে ১১ই জুন দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রথম দ্বিবার্ষিক বৈঠক হতে চলেছে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর, যেখানে সীমান্ত সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। তখন হয়তো এই প্রসঙ্গ উঠলেও উঠতে পারে বলে মনে হয়। এবং গঙ্গা নদীর চুক্তির বিষয়টা প্রাথমিক একটা টেকনিক্যাল কমিটির বৈঠক হয়ে গিয়েছে। আগামী দিনে হয়তো যৌথ নদী কমিশনের বৈঠক শুরু হবে। ফলে দুদেশের মধ্যে সম্পর্কটা একটা স্বাভাবিক পথে আসার একটা প্রক্রিয়ার সময় এই ধরনের মন্তব্যকে বেশি গুরুত্ব দিলে হয়তো ওইগুলো, যদি বলা যায় যে ডিরেলড যদি হয়ে যায়, তাহলে সম্পর্কে একটা ছেদ পড়বে, এবং যারা হয়তো চান না যে দু দেশের সম্পর্ক ভালো হোক, তাদের পক্ষে এটা একটা বড় ইস্যু। তারা চাইবেন এটাকে নিয়ে জলঘোলা করতে। হচ্ছেও, যে তা না হচ্ছেও। বাংলাদেশের এক শ্রেণীর রাজনীতিবিদ তারা এর বিষয়টাকে ইস্যু করেছেন, তারা বলছেন। আমার মতে সেই সব রাজনৈতিক দলের উচিত যে বিএনপি রাজনৈতিক দলের কাছে বা সরকারের কাছে তারা প্রশ্নগুলো রাখতে পারে। সেই প্রশ্ন তো তারা কোথায় রাখছেন? তারা তো একটা পাবলিকলি মিটিং হুম। করছেন, বলছেন। খুব মানে তারা তাদের আমি নিজেদের বারবার এই সরকারকে চেপে কেন যাওয়া বলছেন শব্দটা না? বলছি বা আপনার কাছে জিজ্ঞাসা করছি এই কারণে, আপনি বাংলাদেশের কথা বললেন। হ্যাঁ, আমরা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে শুনলাম যে তারা আমলে নিচ্ছে না পরাজিত প্রার্থীর বক্তব্য। ফলে এটি নিয়ে তারা খুব আসলেই কোনো কিছু করছেন না। আমরা বিরোধী দলের পক্ষ থেকে দেখলাম জামাতে ইসলাম, তাদের কাছ থেকেও খুব আনুষ্ঠানিক কোনো বিবৃতি নেই। তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে বলছেন তিনি পরাজিত হয়েছেন। অনেকটা এরকম আরকি। খুব যে সিরিয়াসলি বা শক্তপোক্তভাবে বলা হচ্ছে তা না। এর মধ্যে যার তা নয়। হত্যাকাণ্ড নিয়ে কথা হচ্ছে, ওসমান হাদি, তার বড় ভাই ওমর হাদি, যিনি এখন যুক্তরাজ্য দূতাবাসে দ্বিতীয় সচিব পদে, মানে হাদি হত্যাকাণ্ডের প্রেক্ষিতেই তার এই পদটা তিনি পেলেন। তিনি ফেসবুক পোস্টে লিখছেন যে এই ঘটনার সাথে, এই ঘটনা ভারতে ঘটালেও বা ভারতের নির্দেশে, ভারতের সম্পৃক্ততায় ঘটানো হলেও এটি করানো হয়েছে বাংলাদেশি নাগরিকদের দিয়ে। এবং তিনি বলছেন এই ঘটনার সাথে জামাত আমিরের একজন পিএস জড়িত আছেন, সম্পৃক্ত আছেন। তিনি বলছেন বিএনপির মন্ত্রী এমপিরা যুক্ত আছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কথাও তিনি বলছেন এর মধ্যে জড়িত আছেন। মানে এরকম একটা বড় প্ল্যাটফর্ম কি আসলেই আছে? যেহেতু চেপে যাচ্ছেন, ব্যাখ্যা পাচ্ছি না, ফলে এই প্রশ্নগুলো কিন্তু আসছে। যেরকম একটা বড় প্ল্যাটফর্ম, ফলে যৌথ স্বার্থেই কি বিষয়টা আসলে কেউই জলঘোলা করতে চাচ্ছেন না? না, আমি বলতে চাচ্ছি না। আমি যেটা বলি, ব্যক্তিগতভাবে আমি সাংবাদিক হিসেবে মনে করি যে এই প্রশ্নের উত্তর পাওয়া জরুরি। হুম আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও পাওয়া জরুরি, এবং ভারত সরকারের থেকেও পাওয়া জরুরি, এবং আমি মনে করি বাংলাদেশ সরকারের থেকেও পাওয়া জরুরি। নিশ্চয়ই। সরকারি পক্ষ থেকে তথ্য পেলে এবং বিশেষ করে একজন, আপনি যে পদাধিকারীর কথা বললেন, তিনি তো সরকারি হুম পদাধিকারী। আমি, আপনি যে ফেসবুকের কথা উল্লেখ করলেন, ফেসবুকে যেটা বাংলাদেশের সরকার, তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টাকে যেমন উপেক্ষা করেছেন, সেরকম একজন, তিনি দূতাবাস পদাধিকারী, তিনি হতে পারেন হাদির ভাই, আসলে তো তিনি দূতাবাস পদাধিকারী, তার বক্তব্যকে উপেক্ষা করছেন বাংলাদেশ সরকার। এটা একটা বিস্ময়কর নয়? এটা বিস্মিত হওয়ার মতনই বিষয়। হয় সেই পদাধিকারীর কাছে জানতে চাওয়া উচিত যে আপনি যেরকম ফেসবুক পোস্ট, নরমালি কোনো পদাধিকারীর পক্ষে কূটনৈতিক প্রোটোকল অনুসারে করা যায় না, করা উচিত নয়। সেটা ভিয়েনা প্রোটোকল অনুসারে বিরোধী একটা বিষয়। তিনি হয়তো জানেন না, নিয়মকানুন করে ফেলেছেন। অতীতে আপনি জানেন তো এরকম অনেকে কেউ কেউ করে ফেলেছিল, তাদের চাকরিও গিয়েছিল আর কি। লন্ডনে একজন প্রেস মিনিস্টার প্রবন্ধ লিখেছিলেন, ফলে তার চাকরিও চলে গিয়েছিল। ফলে এই বিষয়গুলো আমার কাছে সত্যি, আপনার কাছেও যতটা বিস্ময়কর, আমার কাছেও বিস্ময়কর যে একজন কূটনীতিবিদ, তিনি কূটনীতিবিদ তার পরিচয়, তিনি কূটনীতিবিদ বলছেন, তার কাছ থেকে বাংলাদেশ সরকারও কোনো ব্যাখ্যা চাইছেন না। এটাও একটা অদ্ভুত বিষয় বলে তাকেও কি, তিনি তো পরাজিত প্রার্থী নন। হুম মমতা বন্দ্যোপাধ্যায় নয় পরাজিত প্রার্থী, তিনি তো সরকারি কর্মচারী, সরকার তার বেতন দেন। তার কাছ থেকে কেন এটা জানতে চাওয়া হচ্ছে না, আমি সেটাও তো বুঝতে পারি। জি তিনি আরো সিরিয়াস অভিযোগ করেছেন যা মমতা বলেনি। তিনি আরো অনেক সিরিয়াস অভিযোগ করেছেন যে বিএনপির কিছু নেতা মন্ত্রী এবং জামায়াতের কিছু, একটা অদ্ভুত বিষয়। মানে ক্রমশ বিষয়টা আমার কাছে মনে হচ্ছে সত্যি সত্যি, কিন্তু যদি বলেন যে বাংলায় আমরা বলি যে জল ঘোলা হচ্ছে আর কি, ঘোলা হচ্ছে, মানে পানি ঘোলা হচ্ছে, এটা সোজা কথা। হুম ফলে এই বিষয়টার উত্তর পাওয়া জরুরি, তদন্ত হওয়া জরুরি, এবং এই ব্যাপারে যারা যারা যা বলছেন প্রত্যেকের থেকে বিষয় তথ্য জানাটাও জরুরি।
জি। আর মানে সেখানে এই যে আপনি বললেন যে ভারতীয় খুব মূলধারার গণমাধ্যমগুলো খবর করেনি। আপনার কাছে কি মনে হয় এটা একটা স্বাভাবিক ব্যাপার? কারণ আপনার সাথেই আমার কথা হয়েছিল হাদি হত্যাকাণ্ডের পরে যখন হাদির অভিযুক্ত খুনিদের গ্রেপ্তার করা হলো, তাদেরকে আদালতে তোলা হচ্ছিল, তখন ফয়সাল করিম হাদির অভিযুক্ত হত্যাকারী তিনি বলছিলেন যে এই ঘটনার সাথে বিএনপি জামাত জড়িত, তিনি বলছিলেন। এবং তখন ভারতীয় গণমাধ্যমগুলো খবর করেছিল, আপনি টাইমস অফ ইন্ডিয়া রেফারেন্স দিচ্ছিলেন যে সেখানে করেছে যে জামাত জড়িত। আমি জিজ্ঞাসা করছিলাম যেটা কি একটা বায়াসনেস কিনা, বিএনপির নামটা এড়িয়ে গেল কেন? মানে আপনি তখন এরকম বলছিলেন যে হয়তো সম্পর্কের কারণে এখন সম্পর্ক খারাপ করতে চায় না, এরকম একটা বিষয়, মানে সরকারের সাথে সম্পর্ক, নতুন সরকার আসছে, এরকম একটা কথা আপনার সাথে তখন সেই আগের এপিসোডেও হচ্ছিল। ফলে ভারতীয় গণমাধ্যম কি আসলে নিরপেক্ষ খবরগুলো প্রচার করে, নাকি সম্পর্ক দেখা দেশের সাথে বা দলের সম্পর্ক, মানে দেশের স্বার্থ, দলের স্বার্থ, ব্যক্তির স্বার্থ, এরকম নানান স্বার্থ আসলে মাথায় রেখে কাজ করতে হয় ভারতকেও, সাংবাদিকদেরকেও? না, বিশেষ করে ভারতের মানে পররাষ্ট্র নীতি ক্ষেত্রে এখানে এটা ঘটনা যেটা আমাদের এখানে এটা চিরাচরিত প্রথা, হুম। যেটা যে রাষ্ট্রের স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হয়। যে সেখানে যদি সমালোচনাগুলো রাষ্ট্রের করা ভূমিকা হয় ভুল হয়, যেগুলো খারাপ হয়, এটা চেপে যাওয়া বা মানে ভুল উজ্জ্বল করা। হলে ভুল হলে হয়তো বলা হয়, ভুল হলে বলা হয় না যে তা না, বলা হয়। অনেক সমালোচনামূলক প্রবন্ধ বেরিয়েছে ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে, নেবারহুড ফার্স্ট পলিসির ব্যর্থতা নিয়ে, অ্যাক্টিস পলিসির ব্যর্থতা নিয়ে, আমেরিকার সঙ্গে সম্পর্কের ব্যর্থতা নিয়ে। এটা নিয়ে অনেক বহু প্রবন্ধ বেরিয়েছে, বেরোচ্ছে না যে তা না, বহু প্রতিবেদনও বেরোচ্ছে। কিন্তু এই বিষয়টাকে এখন এটা ঘটনা কি জানেন তো, একটু মানে বললে হয়তো অন্যরকম মনে হবে, বাংলাদেশের বিষয়টা না ভারতীয় গণমাধ্যমে বিশেষ প্রাধান্যই পায় না। মানে বহু কষ্টে প্রাধান্য পেয়েছিল, হুম। কারণ যখন ওখানে একটা জুলাই বিপ্লব নামে বিপ্লব ঘটেছিল। হুম। তাছাড়া তার আগে বাংলাদেশের খবর খুব একটা প্রকাশিতই হতো না, কারণ তখন মধ্যে মানে হাতে গোনা কয়েকজন মাত্র ছিল যারা বাংলাদেশ নিয়ে নিয়মিত ব্রিফিং এ প্রশ্ন করতো, বাকি সবাই নয়। এইটা ঘটনার পর অনেকেই করতো। তারপরে বিষয়টা এমন স্তীমিত হয়ে গেছে না, এখন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান এই বিষয়গুলো ভারতের গণমাধ্যমের প্রাধান্যের। বাংলাদেশ সেক্ষেত্রে কিন্তু কোনো ফিগার করছে না, গুরুত্ব পাচ্ছে না। যদি হ্যাঁ মেজর কিছু ঘটনা ঘটে নিশ্চয়ই সেটা হয়তো গুরুত্ব পাবে, গুরুত্ব পাবে না তা না। বাংলাদেশি নাগরিকরা ভারতে এসে হোটেলের মধ্যে তারা মারা গিয়েছে, তাদের কথা প্রকাশ করেছে তারা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের প্রতি সহমর্মিতাও দেখিয়েছে। কিন্তু সব ধরনের এই ধরনের ঘটনা প্রকাশ পায় না। এটা কিন্তু কেবল হচ্ছে আপনি যে কথা বলছেন কোট আনকোট চেপে হুম। যাওয়া, আমার কাছে সেটা আমার মনে হচ্ছে গুরুত্ব নেই, হুম। কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, আবার কি ওই যে ওই বলবেন সময় মমতা, যখন কি প্রকাশ বলবেন করেছিল কি, তখনও একরকম একটু। বাংলাদেশের তো আমার কাছে গুরুত্ব আছে। হ্যাঁ, আবার ধরেন প্রকাশ যখন করেছিল, যখন ফয়সাল করিমের সেই কথা সাংবাদিকদের সামনে বললেন, তখন আবার একটা দলের হ্যাঁ, নাম বাদ রেখে প্রকাশ করেছিল। ফলে মানে প্রশ্ন তোলার জায়গা আছে কিনা যে মানে সুবিধা মতো খবর আসলে প্রকাশ থাকতে করছে। পারে, থাকতে পারে, আমি অস্বীকার করবো না, অস্বীকার করবো না, থাকতেই পারে। এবং আচ্ছা। সেটার কারণে তার কাছে মনে হয়েছিল নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার সঙ্গে যেন সরকার, আমাদের ভারত সরকারের সম্পর্ক যেন কোনোভাবে আমরা সাংবাদিকরা যেন বিষিয়ে না দিই। এক, দ্বিতীয়ত হচ্ছে তাই সেই আদালতেই কিন্তু ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা কিন্তু সেখানে আবেদন করে যে তারা তদন্তটা নিতে চান। এখন তদন্তটা ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির হাতে, এবং ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির মন্ত্রী হচ্ছেন স্বয়ং অমিত শাহ। এবং ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি তাদেরকে দিল্লিতে নিয়ে আসে, দিল্লির আদালতেও তাদের তোলা হয়। তুলে হওয়ার পর তাদের এনআইএ এর একটা কাস্টডি আছে, সেই এনআইএ এর কাস্টডিতে তাদের রাখা হয়েছে, সেখানে তাদের জেরা চলছিল। হয়ে গেছে কিন্তু অনেক দিন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখনো সেই অপরাধীদের বিরুদ্ধে ধরুন কোনো চার্জশিটও দাখিল হয়নি আদালতে, এটাও ঘটনা। যে তারা প্রকৃত, কারণ তারা তো ক্রমাগত অস্বীকার করছেনই যে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, অন্য কেউ জড়িত বলে তারা দাবি করছেন। তো বিষয়টা আহ, এবং ঘটনা আপনাদের প্রথম যখন তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর নতুন যিনি ডিজিএফআই প্রধান, তিনি যখন ভারত সফরে আসেন, সেই সময় প্রসঙ্গটা এখানে উঠেছিল, আলোচিত হয়েছিল, উত্থাপিত হয়েছিল। এবং যে হাদির হত্যার বিষয়টা তখনও গ্রেপ্তার হয়, ঠিক তার কয়েকদিনের মধ্যে দেখা গেল পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স, রাজ্য সরকারের পুলিশ, তারা কিন্তু গ্রেপ্তার করলেন না। এবং আপনাদের ডিজিএফআই থেকে একটা প্রেস বিবৃতিও দেওয়া হয়েছিল যে ডিজিএফআই এর সফরের পর এই সাফল্য আর কি, হুম। অন্তত গ্রেপ্তার হয়েছে। কিন্তু যদিও সেই প্রেস বিবৃতিটা পরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, যে কোনো কারণেই হোক প্রত্যাহার করে না।
তবে প্রেস বিবৃতিটা আমরা সযত্নে সংগ্রহ করে রেখে দিয়েছি, যে প্রেস বিবৃতিটা, তাতে বলা হয়েছিল ডিজিএফআই এর মানে সফরের পরে এই একটা সাফল্য, যে গ্রেপ্তার অন্তত কেউ হয়েছে। আর এবার তদন্ত চলছে, তদন্ত করে দেখা যায়। এবং সেই গ্রেপ্তার যারা মানে হলো তাদের আসলেই কি সম্পর্কে ডিজিএফআই এর আপনার আপনার বাংলাদেশ বিশ্লেষণ সরকার, কি? আপনার বিশ্লেষণ কি? আসলেই কি ডিজিএফআই এর সেই আমার কাছে বিশ্লেষণ সফরের হচ্ছে পরে এটা বাংলাদেশ হলো? সরকার, নাকি আসলে একজন অপরাধী বা অনুপ্রবেশকারী ঘুরে বেড়াচ্ছিল তাকে স্বাভাবিকভাবেই গ্রেপ্তার করার কথা না ভারতের, কিন্তু তাই নয় কি? দেখুন, আমি এগুলো অনুমান করতে পারি, কিন্তু এটা ঘটনা যে যেভাবে আমাদের স্টেট পুলিশ যেভাবে বিবৃতিটা দিয়েছিল, সরকারি বিবৃতি, তাতে তারা বলেছিল, তাদের দিনক্ষণ বলেনি, সেই দিন গ্রেপ্তার হুম, হয়েছে হুম, এটা বলেনি হুম, কিন্তু। হুম, হুম, তারা কিন্তু বলেছিল যে মেঘালয় থেকে তারা চলে এসেছিল, তাদের বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। হুম, কিন্তু কবে সেই দিনই গ্রেপ্তার হয়েছে সেটা কিন্তু বলেনি। হুম, হুম। মানে ভাষাটা এমন ছিল, তাতে কিন্তু এটা বোঝা যায় যে গ্রেপ্তার আগেই হয়েছে। তাহলে কি জনাব গৌতম লাহিড়ী মানে একটু মেলে কিনা যদি একটু সমীকরণ, যেহেতু চেপে যাওয়ার, আমি বারবার শব্দটা ব্যবহার করছি, আপনি বলছেন না, কিন্তু যেহেতু খোলাসা হচ্ছে না, যদি চেপে যাওয়া না বলি খোলাসা হচ্ছে না, ফলে ঠিক নানান ঠিক সমীকরণ মেলানোর একটা চেষ্টা তো থাকেই সেখানে। আহ, তাই। ধরেন এই যে দিনক্ষণ বলে নাই, আগেই গ্রেপ্তার হয়েছে, এতদিন চেপেই রাখা হয়েছিল কিন্তু বিষয়টা, যেটি অমিত শাহ বলেছিলেন যে এটা যেন বাইরে না আসে, বাইরে কিন্তু আসে নাই বিষয়টা। ফলে মানে অমিত শাহ মানে মমতা ব্যানার্জির কথার একটা মানে সত্যতা এখানে বের করার সুযোগ আছে কিনা বা ধারণা করার সুযোগ আছে কিনা? না, সুযোগ আছে, এই কারণে আমি বলছি যে এই সপ্তাহতেই একটা আমাদের ব্রিফিং হবে। সেই ব্রিফিং এ প্রশ্ন করার সুযোগ থাকবে, এবং প্রশ্ন করার সুযোগ পেলে তার একটা সরকারি জবাব পাওয়া যাবে। তার আগে পর্যন্ত জবাব পাওয়ার কোনো স্কোপ নেই, কোনো সেরকম কোনো মানে জায়গা নেই, কোনো স্থান নেই যে যেখানে এই প্রশ্নটা করা যায়। আমাদের এখানে এই হুম, কতগুলো নির্দিষ্ট একটা প্রাতিষ্ঠানিক নিয়মে চলে, তবে সেই নিয়মের বাইরে আমরা যেতে পারি না আর কি, জি, এটুকু বলতে পারি। সেই নিয়মের অনুযায়ী যেদিন প্রশ্ন হলে সেদিন উত্তর হবে, আমি ছাড়া হয়তো আরো অনেকেও প্রশ্ন করতে পারে বিষয়টা, যেহেতু খুবই বিস্ফোরক বিষয়টা, এবং বিস্ফোরক বিষয়ের প্রতি তো সাংবাদিকদের আগ্রহ থাকা উচিত বলে আমি মনে জি। করি। হ্যাঁ, কিন্তু মানে প্রশ্ন করার সুযোগ না থাকলেও প্রশ্নগুলো উঠে যাওয়ার কথা ছিল এতক্ষণে, সেটিও উঠল না। মানে আপনি যে কথাটা না, বললেন যে উঠে যাওয়ার মানে সুযোগ হয়নি তো, মানে তাকে এর না মধ্যে করা কোনো হোক, ব্রিফিং হয়নি তাকে তো। না করা হোক, গণমাধ্যমে তো আসবে যে প্রশ্নগুলো এরকম আছে। আহ, হ্যাঁ, এবং এখানকার গণমাধ্যম না যেমন হয়েছে যে একটা আমাকেই জিজ্ঞেস করেছে তারা, হুম, যে তুমি কি শুনেছো কিছু, এরকম একটা কিছু বলেছে? আমি বললাম, "এরা শুনেছি একটা বলেছে, তো এরকম কেউ কেউ আমার থেকে আবার যে বয়ানটাও নিয়েছেন, সবই নিয়েছেন, মানে তিনি কি কিন্তু এতই তারপরেও অগুরুত্বপূর্ণ? সেটা সাবেক সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী, ছাপা হয়নি। সাবেক মুখ্যমন্ত্রী এবং হ্যাঁ, দীর্ঘদিন ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী, তিনি কি এতই অগুরুত্বপূর্ণ যে কেউ আমলেই নিচ্ছে না তার বক্তব্য? তাই তো দেখছি, বাংলাদেশও দিচ্ছে না, ভারতও দিচ্ছে না, ফলেই এই প্রশ্নটা করছি যে দুজনেই একই এখানে রকম কি কোনো নীরব। যৌথ যোগসূত্র আছে কিনা? ও যদি ওমর হাদির না, ওমর যৌথ হাদির নীরবতা আছে, সেই যৌথ নীরবতার পেছনে যৌথ কোনো যোগসূত্র নীরবতা আছে আছে, কিনা? যৌথ সহযোগিতা আছে কিনা বলতে জি। পারবো না, মানে যৌথ এরকম ব্যাপার, নীরবতা আছে। দেশ জুড়ে পুরো আন্দোলন বিক্ষোভ হয়ে গেল হাদি হত্যাকাণ্ডের পরে, বিশাল রকমের জানাজা হয়ে গেল, যেটি আসলে মানে মানুষের ভাবনারও বাইরে হয়তো ছিল সেই সময়। এত বড় একজন তখন সেই এটা কাহিনী যদি হয়ে গেল। এমন ঘটনা হতো, যদি দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়তো, তাহলে আগামী 8 তারিখ থেকে যে বৈঠকটা হওয়ার কথা ছিল, যে বৈঠকটা বাতিল করে দিত বাংলাদেশ সরকার, যে যাবো না, ততক্ষণ না এর উত্তর পাচ্ছি। তা তো নয়, তারা হয়তো আসছেন উত্তর চাইতে, সেটা বলছেন না, তারা আসবেন হয়তো, নিশ্চয়ই এই প্রসঙ্গ আলোচিত অবশ্যই হবে, কারণ যেহেতু সীমান্ত নিয়ে আলোচনা হবে, সীমান্ত পারাপার অবৈধভাবে পারাপার বিষয়, সেখানে অবৈধ পারাপারের ফলে এই যে অপরাধীর যে পার হয়ে গেল, সে বিষয়টা প্রসঙ্গে এসে যেতে পারে আলোচনা। জি। আলোচনা আসতো, কারণ এখানে সিনিয়র, আপনাদের সিনিয়র মোস্ট হুম। মেজর জেনারেল তিনি থাকবেন, আমাদের বিএসএফ এর দায়িত্বপ্রাপ্ত যিনি অফিসার, তিনিও মহাপরিচালক, তিনি থাকবেন, তার সঙ্গে সমস্ত মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় থাকবে প্রতিনিধিরা, বিভিন্ন সেক্টর কমান্ডারদের প্রতিনিধিরা থাকবেন, আইজিরা থাকবেন, একটা বিশাল দল নিয়ে বৈঠক হয়, প্রায় 20-22 জন থাকে এই প্রতিনিধি দলে। জি। আপনার কাছে এই প্রশ্নগুলো করতে চাই। আপনার কাছে তথ্য না থাকলে অন্তত বিশ্লেষণ, আপনি আপনার বিশ্লেষণটা বলবেন যে প্রথমত তো ওই প্রশ্নটা করলামই যে এত বিস্ফোরক অভিযোগ হলো কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বা দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা নাই। তারপরে ধরেন আগে গ্রেপ্তার করা হলো, পরে প্রকাশ করা হলো বলে বোঝা যাচ্ছে ঘটনাটা দেখে। সেটার একটা কেন? কেন এই ঘটনার মধ্যে এনআইএ যুক্ত হয়ে গেল? আপনি আগের অনুষ্ঠানেও বলছিলেন যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ভারতের এনআইএ। তারা কেন এই মানে এই তাদের সাথে যুক্ত হয়ে গেল? না, এটা এটা কারণ একটা আছে, কারণ একটা যে যেহেতু এর সঙ্গে একটা বিদেশি রাষ্ট্র যুক্ত,
সেই জন্য ভারতের যে সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা, যেটা কোনো রাজ্য সরকারের এখতিয়ারে পড়ে না, হুম, রাজ্য সরকার গ্রেপ্তার হয়তো করেছে, কিন্তু গ্রেপ্তারে পড়ে বা তদন্তটা হচ্ছে কিভাবে ঘটলো, বা তাদের থেকে জানা যে হত্যাকাণ্ডটা কে ঘটিয়েছিল বা কারা কারা যুক্ত, এই বিষয়টার না সঙ্গে ধরেন যেহেতু জনাব একটা গৌতম লাহিড়ী, আগের অন্য দিনও এই রাষ্ট্র প্রশ্নটা জড়িত, করছিলাম সেই আপনাকে। কারণে এনআইএ, হ্যাঁ, এই কারণে আপনার এনআইএ। আপনার কাছে এই প্রশ্নটা আগের দিনও আমি করছিলাম যে ধরেন কারা কারা যুক্ত, কি কারণে হত্যাকাণ্ড, সেটা তো বাংলাদেশের ইস্যু, বাংলাদেশের মানুষ মারা গেছে, স্বাভাবিকভাবে ধরে নেওয়ার কথা বাংলাদেশের মানুষই হত্যা করেছে। ফলে ভারতের কেন আগ্রহ যে কি কারণে হত্যাকাণ্ড হলো, কারা কারা যুক্ত ছিল, মানে এরকম কি ভারত বাংলাদেশের অপরাধীদের ব্যাপারে এরকম তদন্ত করে না, সবসময়? তার কারণ হচ্ছে ভারতের জানার দরকার হচ্ছে, সম্প্রতি ভারত সরকারের গোয়েন্দাদের কাছে খবর আছে এরকম বহু এই ধরনের অপরাধী তারা গোপনে ভারতে এসছে, তার মাধ্যমে জানা যে কিভাবে পাচার হয়, অপরাধীরা কিভাবে আসে, আর কোথাও কোথাও এই ধরনের অপরাধীরা ভারতে অন্যত্র লুকিয়ে আছে কিনা, স্লিপার সেল আছে কিনা। বাংলাদেশের সম্প্রতি ইউনূসের আমলে তো জঙ্গিদের মুক্ত রাজ্য ছিল, স্বর্গরাজ্য ছিল বলা হয়। জঙ্গিরা জেল থেকে বেরিয়ে মহা আনন্দে ঘুরে হুম। বেড়াচ্ছিল, কাচ্চি বিরিয়ানি খাচ্ছিল আর যাকে তাকে মারছিল। এবার তারা পালিয়ে চলে এসছে কিনা এই তথ্যগুলো জানা প্রয়োজন আছে, সেই জন্য হয়তো এনআইএ ভারতের কি এর একটা মাধ্যমে যেহেতু প্রাথমিক পাওয়া ধারণা গেছে। বা এনআইএর কি একটা প্রাথমিক ধারণা যে যে অভিযুক্ত যারা তারা কোনোভাবে জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট, এরকম কি তাদের একটা প্রাথমিক ধারণা আছে? কেন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে এইসব বিষয়ে? ভাড়াটে খুনি বলে জানা গেছে, তারা ভাড়াটে খুনি এই পর্যন্ত, তারপরে যেগুলো ভাড়াটে খুনি ব্যবহার করা হয় না। হুম, হ্যাঁ। তারপরে ধরেন পশ্চিমবঙ্গে তিনি গ্রেপ্তার হলেন, মানে ওই যে অভিযুক্তরা গ্রেপ্তার হলেন পশ্চিমবঙ্গে। তারপরে তাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হলো। ধরেন আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনিও ভারতে ছিলেন। তাকেও পশ্চিমবঙ্গে তিনিও গ্রেপ্তার হয়েছিলেন। তো সেখানেই তো আসলে স্বাভাবিকভাবে না, বিচার। তিনিও ওই হ্যাঁ, হ্যাঁ। মেঘালয়টা খুব স্পর্শকাতর জায়গা। তিনিও মেঘালয় থেকে এসেছিলেন এবং শিলংয়েই ছিলেন দীর্ঘকাল। হ্যাঁ। কিন্তু তাকে তো ধরেন এরকম সেই দিল্লি মেঘালয় পাঠিয়ে থেকে দেওয়া হলো। এরাও এসেছিল, কারণ ওখানে সীমান্তটা বোধহয় খোলা আছে কিছুটা, আসা যাওয়া করতে সুবিধা হয়। তো এখানে তারা পালিয়ে চলে এসেছিল কলকাতায়, যেহেতু তাদের পরিচিত একটা ভাষাগত ব্যাপার আছে, হুম, ভাষা, তারা একটি বাড়িতে, বনগাঁর কাছে একটি বাড়িতে ভাড়াও নিয়েছিল, থাকতো সেখানে। সেটাও সেই মানে খবরে ছিল আর কি, মানে বিবৃতিতে ছিল। ফলে সেখান থেকে জানার পর তখন অরিজিনালি যেটা আমরা জানতে পেরেছিলাম, কিন্তু প্রথমেতে যেটা, সেটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে অ্যালার্ট করা হয় যে এরকম কিছু অপরাধী পালিয়ে এসছে, তোমরা খুঁজে দেখো তারা পশ্চিমবঙ্গে আছে কি নেই। এটা কিন্তু সেন্ট্রাল আমাদের মানে কেন্দ্রীয় ভারত সরকারই কিন্তু জানিয়েছিল হুম। সেই সূত্র থেকে। ফলে এখন কেন মমতা ব্যানার্জি সেই ভারত সরকারকেই দায়ী করছেন বা মন্ত্রীকে দায়ী করছেন, মানে এটা সত্যি বিস্ময়কর ব্যাপার। বিস্ময় তো মানে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বাস যদি না, খুবই একজন রেসপন্সিবল লিডার, হুম, এটাও ঘটনা। হুম, তিনি খুব ইরেসপন্সিবল লিডার তা তো না, তিনি সাংবিধানিক একটা পদে তিনি হুম। বহাল ছিলেন 15 বছর। ফলে এবং যখনকার নিঃসন্দেহে কথা তিনি যখন বলছেন তখন বক্তব্য তিনি বহাল করছেন, ছিলেন, তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, যখনকার তখন অভিজ্ঞতা। হুম, বহাল ছিলেন। তিনি বললেন তো যে আমি তখন এগুলো বলিনি, হুম, কিন্তু এখন বলছি, কারণ তাকে রাজনৈতিক ভাবে কোণঠাসা করা হচ্ছে হুম। ভীষণভাবে, সেই জন্য তিনি অনেক কথা বলতে বাধ্য হচ্ছেন, তিনি এই জন্য বলবেন এইরকম। এটা ভারতের আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে এই বিষয়টাকে তিনি হয়তো হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারের একটা চাপ তৈরি করতে চাচ্ছেন, হয়তো সেটা একটা বিষয় হতে পারে। জি। কিন্তু তারপরেও তো উনি আজকে স্বাভাবিক কর্মকাণ্ড করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ প্রকাশ্যে ঘুরিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন। ধরেন যদি আর শুধুই আমি মাত্র একটা শুনিনি যে দিল্লি থেকে এসেছেন। ধরেন শুধুই মাত্র যদি বক্তব্য হতো তাহলে হয়তো এত প্রশ্ন উঠতো না, কিন্তু এর মধ্যে আরো এতগুলো প্রশ্ন যে আগে গেল পরে প্রকাশ করা হলো কেন, কেন এনআইএ, কেন এত বিশেষ গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে, এত জিজ্ঞাসাবাদ হচ্ছে, কেন প্রকাশ করা হচ্ছে না। একরকম বিশেষ একটা কিন্তু কি বলবো বিবেচনা পাচ্ছে এই আহ, মানে হাদির অভিযুক্ত হত্যাকারীরা ভারতে। যেমন ধরেন আরও একটু যদি বলি, অনুপ্রবেশকারীরা যারা যাচ্ছেন, এখন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বলছেন তাদেরকে পুলিশে দেওয়ার দরকার নাই, কোর্টে দেওয়ার দরকার নাই, তারা কি জামায় নাকি যে জামায় আদর করতে হবে, সেখানকার খাবার কাপড় ওষুধ তাদেরকে দেওয়ার প্রয়োজনীয়তা কি বলছেন। অথচ মানে হাদির হত্যাকারী হিসেবে অভিযুক্ত যারা তারাও ভারতের চোখে অনুপ্রবেশকারী, তাদেরকে খুব একটা বিশেষ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, বিশেষ একটা ব্যাপার স্যাপার আছে। ফলে আবারও সেই প্রশ্ন, মানে প্রশ্নগুলো খুব যৌক্তিক না? প্রশ্ন যৌক্তিক, এবং বলবো যে আপনার প্রশ্ন খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন, এটুকুই বলতে পারি।
জি। কিন্তু এখানে মানে আপনার কাছেও মনে হচ্ছে ইন্টেলিজেন্ট প্রশ্ন, কিন্তু ইন্টেলিজেন্ট প্রশ্নগুলো কেউ করছে না। ওই যৌথ নীরবতার কারণেই আসলে না, সেটা হচ্ছে না। তাহলে কয়েকদিন, আমার মনে হয় কয়েকদিন একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই এই প্রশ্নগুলো হবে এবং নিশ্চয়ই তার একটা জবাব হয়তো নিশ্চয়ই পাওয়া যাবে বলে আমার মনে হয়, বিশ্বাস করি আর কি। জি, অপেক্ষা করলে আবার বিষয়গুলো দুটো আবার কারণ, একটা হচ্ছে আমাদের এখানকার ব্রিফিং এ, আর হুম, একটা হচ্ছে 8 থেকে 11 যে বৈঠক হবে, সেই বৈঠকের মধ্যে থেকেও পাওয়া যাবে। এবং বৈঠকের শেষে প্রথাগতভাবে শেষ দিনে একটা যৌথ সাংবাদিক বৈঠক হয়। সেই সাংবাদিক বৈঠকে সেখানে যদি আমি উপস্থিত থাকি, তো আমি সেখানেও ওই প্রশ্ন করবো। নিশ্চয়ই। আপনার সেই প্রশ্নের অপেক্ষায় নিশ্চয়ই থাকবো যে কি প্রশ্ন করেন আর তার প্রেক্ষিতে উত্তরটা কি আসে। আম একটু এই বিষয়গুলোর বাইরেও একটু কিছু বিষয় নিয়ে কথা বলি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রিত অবস্থায় আছেন। বাংলাদেশের মানব জমিন পত্রিকা, একটা জাতীয় পত্রিকা, সে সম্পাদক মতিউর রহমান তিনি সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে গেল নির্বাচনে ভারত চেয়েছিল আওয়ামী লীগ সেই নির্বাচনে থাকুক, কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার প্রবল আপত্তির কারণে সেটি হয়নি। আপনি আর যেহেতু যোগাযোগের একটা মানে সূত্র আছে আওয়ামী লীগ নেতাদের সাথে বা স্বয়ং সাবেক প্রধানমন্ত্রীর সাথেও একটা যোগাযোগ হয়েছে, আপনার কথা বলার সুযোগ হয়েছে, ফলে এই মানে এই যে তথ্যটা তিনি দিচ্ছেন সেটির বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? না, এই তথ্যটার আংশিক সত্যতা আছে। আংশিক সত্যতা আছে, আমি আংশিক সত্যতা বলছি এই কারণে, সম্পূর্ণ সত্য নয়। হুম, হুম, তার কারণ হচ্ছে আমি বিষয়টা জানতাম। জানতাম এইভাবেই যে একটা এসেছিল যে আওয়ামী লীগের যদি নেতারা, তারা যদি আছেন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কিন্তু তার জন্য কতগুলো শর্ত দেওয়া হয়েছিল। শর্তগুলো হচ্ছে, সেখানে তারা নৌকা প্রতীকে লড়তে পারবেন না, বঙ্গবন্ধুর নাম ব্যবহার করতে পারবেন না, বঙ্গবন্ধু পরিবারের নাম ব্যবহার করতে পারবেন না। এটা অত্যন্ত একটা অসম্মানজনক প্রস্তাব বলে উনি ফিরিয়ে দিয়েছিলেন, নাকচ করে দিয়েছিলেন। কারণ হচ্ছে যে এই আওয়ামী শর্তটা কারা লীগই দিয়েছিলেন? যদি প্রচার করে, যদি শর্তটা সম্ভবত সেই সময়, প্রথমত এই যে শর্তটা এসেছিল ইউনিট সরকারের সময় থেকে, হুম, ইউনিট সরকারের সময় থেকে এই শর্তটা এসেছিল। ইউনিসের পরে এই বিষয়ে কোনো আর হুম। আলোচনা যেটা হয়েছে, এখন তো অন্য আলোচনা হয়েছে। ইউনূসের পরে তো হবে না, কিন্তু নির্বাচনটা ইউনূস সরকারের সময়ই হলো, ফলে ব্যাপারটা তো না, তার। ইউনিসের সরকারের সময় হয়েছে, সেই সময় তারাই তাদের পক্ষ থেকে এরকম একটা দেওয়া হয়েছিল। আমি এটা জানি যে আমাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশেরই, হুম, তারা কিন্তু বলেছিলেন এই কথাটা আমাকে। আমি জানি না, আমি সেই সময় বোধহয় কাউকে কাউকে বলেও ছিলাম, মানে প্রকাশ্যে কোনো টকশোতে হয়তো বলেও ছিলাম আর কি। বা লিখেও ছিলাম আর কি। হুম। মানে এটাই তাহলে যে তাদের সেই কাছে। জন্য আমি বলছি, ওনার যে তথ্যটা, সেই তথ্যটা অর্ধ সত্য, কিন্তু উনি সবটা বলেন। আওয়ামী লীগ নিশ্চিতভাবে প্রত্যাখ্যান করেছে প্রস্তাব, কিন্তু কেন প্রত্যাখ্যান করেছে সেটা তিনি লেখেন। সেটা আমি বলছি, উনি আমার সঙ্গে কথা বললে আমি বাকি ওনাকে বলতাম এইটা। উনি আরেকটা কথাও তো লিখেছেন, সেটা হচ্ছে শেখ হাসিনা ভ্যানিটি করে পদত্যাগপত্র নিয়ে চলে গেছে। হুম, মেয়েদের ব্যাগ দেখাটা কি শোভনীয়? আমি জানি না, আমার তো মনে হয় না। আমরা ভারতীয়রা আইনত অপরাধ মনে করি মহিলাদের ব্যাগ দেখা, তাই না? হুম, আমি জানি না উনি কি এয়ারপোর্টে, উনি তো বিশেষ বিমানে এসেছেন, হুম, তার তো কোনো স্ক্যান হয়নি এয়ারপোর্টে এয়ার ব্যাগ। ফলে ব্যাগে করে নিয়ে গেলেন, হ্যাঁ এটা ঘটনা ছিল, সেটা তো, কারণ উনি তো পদত্যাগ করতে চেয়েছিলেন, পদত্যাগ করার সুযোগ পাননি। তার মানে যে ধরনের বিক্ষোভ, যে ধরনের হচ্ছিল জনরোষ, তাতে তার পক্ষে চলে আসাটাই তখন মানে স্বাভাবিক ছিল আর কি। সেই কারণে পদত্যাগটা আর করে ওঠা হয়নি। সে তো আপনাদের রাষ্ট্রপতি ওখানে সাক্ষাৎকার দিয়ে বলেওছেন, তিনি জি, অপেক্ষা করছিলেন পদত্যাগের জন্য, কিন্তু যখন পারলেন পদত্যাগ করতে আসেননি প্রধানমন্ত্রী। জি, আ জি, সেরকমটাও বলেছে। নিশ্চয়ই ভ্যানিটি ব্যাগে কিভাবে দেখে সেটা একটা বিশাল প্রশ্ন। কিন্তু মানে এটা একটা রূপক অর্থেও কিনা, কারণ তিনি পদত্যাগপত্রটা লিখেছিলেন কিন্তু জমা দিতে পারেন নাই বা দেন নাই, যেই কাহিনী হোক। এটি আপনি প্রশ্ন যাই করতেই হোক, পারেন। জি। আ তার মানে বিষয়টা এরকম যে ইউনূস সরকারের থেকে একটা প্রস্তাব দেয়া হয়েছিল যে বঙ্গবন্ধুর নাম বা আওয়ামী লীগের প্রতীক সেটি ব্যবহার করা যাবে না। কিন্তু নেতারা নির্বাচন করতে পারবেন। ভারত কি এটার জন্য আগ্রহী ছিল? না, আগ্রহী কিছু না, ভারত চেয়েছিল বিচার, একটা প্রস্তাব এসছে, প্রস্তাবটা তার কাছে পাঠানো জুতিয়ালি হিসেবে, এবং পাঠিয়ে তার মতামত, এবং তিনি রাজি হননি, সেটা কথাটা, সেটা তো ভারতের তো কিছু করণীয় নেই, সিদ্ধান্ত তো আওয়ামী লীগ নেবে, তাই না? হুম, সিদ্ধান্ত তো ভারত সরকার নেবে না, সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ। তাই সেই সিদ্ধান্তের পরেও তো আওয়ামী লীগ, তাদের নেতারা বহাল তবিয়তে তো ভারতেই আছে, তাই না? তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না হুম। এখানে থাকতে।
কিন্তু ভারতের এই চাওয়া, ভারত চেয়েছিল, মানে ভারতের চাওয়া বিষয়টা কি ছিল না, না, নাকি ভারত শুধুমাত্র দুটিয়ালি চেয়েছিল, করেছে? ভারতের, না, ভারত চাইবে না, এটা আর একটু বললাম, ওটাও অর্ধ সত্য। হুম, ভারত চাইবে কেন? অন্য দেশের একটা রাজনৈতিক দল কি সিদ্ধান্ত, ভারত কি বলবে যে বিএনপি তুমি এইটা করো? হুম। এটা কি বলা সম্ভব? এটা বলা নাকি না, কিন্তু উচিত? ভারত তো চাইতো। এটা যেমন তো ধরেন আমরা হস্তক্ষেপ হয়ে গেল। আমরা তো শুরু থেকেই দেখলাম ৫ই আগস্টের পর থেকে ভারতের কথায় ধরেন রণধীর জয়সওয়ালের যেই সংবাদ সম্মেলনগুলো দেখতাম, উনি বলতেন ইনক্লুসিভ নির্বাচন, কোট অ্যান্ড কোট ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতেন। হ্যাঁ, কিন্তু এখনো তাই শেষের বলে। দিকে ইনক্লুসিভ নির্বাচনটা বলতেন না। ধরেন যখন তারেক রহমানের সাথে এসে দেখা করলেন না, না, এখনো জয়শঙ্কর, এখনো তখন তারপর থেকে হুম, কিন্তু হুম, তাদের হুম, বক্তব্যে হুম, হুম। ইনক্লুসিভ শব্দটা ছিল না। আমি এই বিষয়টা খুব নোট করতাম যে কেন ইনক্লুসিভ না, শব্দটা উঠে গেল। ঠিক আছে, এই নীতির পরিবর্তন হয়েছে। না, না, ওঠেনি, ওঠেনি, ভুল ধারণা, ওঠেনি। তারা এখনো মনে করে, এই যে মায়ানমারের নির্বাচন হয়ে গেল, হুম, মিয়ানমারের প্রেসিডেন্ট এলেন, সেখানেও ভারত বলতো যে ইনক্লুসিভ নির্বাচন। এমনকি এবার দেখা সাক্ষাৎ হওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আং সান সুচির মুক্তির দাবি করেছেন, ইনক্লুসিভ সোসাইটির কথা বলেছেন, সকলকে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কথাও বলেছেন। কিন্তু আবার তার সঙ্গে এটাও বলেছেন, তাই বলে তো কোনো যোগাযোগ রাখবো না, বিচ্ছিন্ন হয়ে থাকবো? কারণ বিচ্ছিন্ন হলে আবার তৃতীয় শক্তি সুযোগ নিয়ে নেবে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, মানে চীনের নাম না করে বলেছে। সেটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। ইনক্লুসিভ কথা বলবেন, বলেও যাবেন, ভবিষ্যতে তারেক রহমানের সঙ্গে দেখা হলে তখনও বলবেন। জি। কিন্তু তার মানে কি এটা না হলে তারেক রহমানের সঙ্গে কথা বলবেন না, না? তা তা তো নিশ্চয়ই না। নয়। কিন্তু তারেক শব্দগত হোসেন জায়গাটা আমি অবশ্যই খুব খেয়াল করছিলাম। মানে শুরু থেকেই খেয়াল করছিলাম যে শব্দগত মানে এই জায়গাগুলো যে কি? একটা ধারণা আছে না যে বাংলাদেশ যেটা চায় সেটাই বাংলাদেশে করতে হবে, তো মানে নেই কোনো। না চাইলে কি করা যাবে? তারেক রহমান যদি এখন আওয়ামী লীগকে জায়গা না দেন, হুম, তো ভারত সেনা বলবে, "ও ঠিক আছে, এই কারণে তারেক রহমান সরকারের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না, পদ্মা গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ করবো না, বা বর্ডার নিয়ে আলোচনা করবো না।" সেটা হয় কখনো? হবে না তো। না, তা একটা তো প্রতিবেশী নিশ্চয়ই, রাষ্ট্র নিশ্চয়ই। নির্বাচিত, নির্বাচন যাই হোক, নির্বাচন যাই হোক, প্রশ্ন থাকুক হাজার ঘন্টা, কিন্তু সেই নির্বাচিত সরকারের সঙ্গে ভারত সরকার সম্পর্ক ১৫ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে রেখেছে। যদি ১৫ বছর থাকে তারেক রহমান, ১৫ বছর সঙ্গে তারেক রহমানের সঙ্গেই রাখবে। এমনকি এবার তো এই প্রথম জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানালো ভারত সরকার। আগে তো একটা পরিবারকে জানাতো, অভিযোগ হুম, ছিল, এখন তো এই পরিবারকেও শ্রদ্ধা জানানো হচ্ছে, তাই না? হুম। ক্ষমতায় থাকলে শ্রদ্ধা জানানো হবে, ক্ষমতায় না থাকলে জানানো হবে না। ও আসলে মানে ক্ষমতায় আছেন মানুষের শ্রদ্ধাটা ঠিক ভোটে। শ্রদ্ধা না। শ্রদ্ধাটা একটা স্বার্থ। যে ক্ষমতায় যে আছে তার সাথে শ্রদ্ধা হবে। শ্রদ্ধা শব্দটা আসলে ঠিক প্রযোজ্য না মনে হয়। রাজনীতি, রাজনীতি কূটনীতিতে এরকম থাকে, রাজনীতি কূটনীতি এরকমই হয়। আচ্ছা, মানে এটা কূটনীতি, ঠিক শ্রদ্ধা না। মানে ব্যাপারটা অনেকটা এরকম। না, না, শ্রদ্ধা তো এখন লিখিত পড়িত শ্রদ্ধা তো জানিয়েছেন, লিখিত স্বীকার পড়িত। করেছেন জি। তার রেডিও লিখিত ভাষণের পড়িত কথা, শ্রদ্ধা। জি, আমি তাই এই না? শব্দটা ইম্পোর্টেন্ট। লিখিত পড়িত শ্রদ্ধা। হুম। আ আ তাহলে মানে ভারতের চাওয়া না চাওয়া এখানে খুব ব্যাপার না, আপনি বলছিলেন। কিন্তু আমি ওইটা এইজন্যই আমি আপনার কাছে এই প্রশ্নটা করলাম, যেহেতু আমি শব্দগুলো শুরু থেকে খেয়াল করছিলাম। রণধীর জয়সওয়াল, জয়শঙ্কর কি বলছেন? ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ। ইনক্লুসিভ শব্দটা প্রত্যেকটাই বলতেন। শেষের দিকে এসে বললেন না কেন? মানে সেটাও কি সম্পর্ক রাখার ক্ষেত্রে কিনা? এই প্রশ্নটাই আসলে আপনার কাছে আমি করছিলাম। আপনি মোটামুটি মানে বলেছেন। আমি একটু এটাও প্রসঙ্গ জানতে চাই যে শেখ হাসিনা বলছেন এখন যে তিনি এ বছরই দেশে ফিরবেন, মাথা উঁচু করে দেশে ফিরবেন। এই হুম, বক্তব্য, শেখ হাসিনা দেশে ফিরবেন মানে হুম। বাংলাদেশে ফিরবেন, মাথা উঁচু করে দেশে ফিরবেন, এটি তিনি বলছেন। তার নেতারাও বলছেন যে এ বছরই ফিরবেন। আসলে এরকম আপনার আবারও সেই একই বিষয়, আপনার যেহেতু যোগাযোগের সূত্র আছে ভারত সরকারের সাথে, আবার মানে সেখানে আশ্রিত আওয়ামী লীগের সাথে, বা সাবেক প্রধানমন্ত্রীর সাথে, ফলে কি মনে হয় বাস্তবতাটা কি এরকম যে তিনি এবছরই আসলে দেশে ফিরবেন? না, ওই যেটা সাক্ষাৎকার যেটা হয়েছে, সেই সাক্ষাৎকার তো আমিও নিয়েছি। হুম, আমার সাক্ষাৎকারটা তো ইংরেজিতে প্রকাশিত হয়েছে, দেখেছি আমরা। এবং আমার সাক্ষাৎকারের হুবহু বঙ্গানুবাদ সেটা আওয়ামী লীগের ফেসবুক পেজে আছে, বাংলা অনুবাদটা। হুম, আমার প্রশ্নটা ছিল যে আমি প্রশ্নটা এই কারণেই ইন্টারভিউটা করতে চেয়েছিলাম, তারপরে দেখলাম উনি আরো অনেককে ইন্টারভিউ এই দিয়েছেন। কথা বলেছেন, জি। কিন্তু আমি প্রশ্নটা করতে আমি আমি ইন্টারভিউটা করতে চেয়েছিলাম এই কারণে যে 2026-এর 17ই মে আপনার প্রত্যাবর্তন দিবস, সেটা তো আপনার প্রত্যাবর্তন হলো না, তাহলে কি 2027-এ হবে? এটা ছিল আমার এক্সাক্ট প্রশ্ন। তার উত্তর উনি বলেছেন, আমি কোনো সময় সীমা দেবো না। আপনি 2027 বলছেন, আমি সময় দেবো না, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে। ফলে তিনি, অনেকে আরো নানা জায়গায় নানা রকম বেরিয়েছে, হ্যাঁ, এটাতে আমাকেও বলেছেন মাথা উঁচু করে ফিরবো, আমারও ইংরেজি হেডিং তাই ছিল। হুম, তো এখন আমার ক্ষেত্রে কিন্তু উনি কিন্তু নির্দিষ্ট কোনো সময় বলেননি। এবার আপনি যদি বলেন আমার বিশ্লেষণ কি, আমার বিশ্লেষণ হচ্ছে উনি এটা, এই বিষয়টা একটা, আমি বলবো স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, রণনীতি সিদ্ধান্ত, যেটা উনি গোপন রাখতে চান, এটা মিডিয়াকে বলে তিনি ফিরবেন না। আমি এমন মজা করে বলেছিলাম যে আমার সঙ্গে পরে কোনো, মানে ফোনে কথাও হয়েছে, ইন্টারভিউটা নিয়ে আমি মানে ফোনেও ব্যাখ্যা চেয়েছি, হুম, যে তখন উনি
আমি বললাম যে তাহলে কি তারেক রহমান যেদিন বিদেশে যাবেন সেদিন ফিরবেন, এরকম কি সুবিধা আছে কিছু? উনি মজা করলেন, বললেন না সেটাও আমি বলছি না কিছু, সেটাও বলছি না। তো আমি বললাম যে আমি মজা করে হয়তো বলেছি। যাই হোক, সেগুলো আমি লিখিনি, সেটা কথার মধ্যে ব্যাখ্যা চাওয়ার জন্য যে ফেরা ব্যাপারটা আমি জানতে চাইছিলাম যে কবে। তবে নিশ্চিত যে ফেরার জন্য তিনি খুব উদ্গ্রীব এবং ফিরবেন, এবং ফিরবেন কবে সেই সিদ্ধান্তটা কিন্তু আচমকা হবে। সেটা হয়তো মিডিয়াকে জানে, হয়তো আমিও ঘনিষ্ঠ হলো, আমিও জানবো না কবে ফিরবেন। হঠাৎ শুনবো যে তিনি আবার রওনা হয়েছে, হুম। এইরকম আর মানে কি। তাহলে সেটা তার কবে যে আমি জানি বক্তব্য না। পাওয়া যাচ্ছে এ বছরই দেশে ফিরবেন, সেই এ বছরই কথাটা আসলে খুব সঠিক না। না, এই বছরের কথাটা আমাকে বলেননি। আমার তো বক্তব্য আওয়ামী লীগের পেজে আছে। আমি বলছি যেটা আওয়ামী লীগ পার্টি তো আমার ইন্টারভিউটা চেপেছে, হুম। তাই না? অন্য ইন্টারভিউ গুলোকে তো চাপেনি। কারণ আমার ইন্টারভিউটাকে আওয়ামী লীগ ছাত্রলীগ দুজনেরই ওয়েবসাইটের পেজে আছে, বঙ্গানুবাদ করে আছে পুরোটাই হুবহু, এবং যেটা সবটা ছাপা যায়নি। ফলে আমার ইন্টারভিউটা 1 ঘন্টার ট্রান্সক্রিপ্ট, হুম। 1 ঘন্টার ট্রান্সক্রিপ্ট পুরোটাই ছাপা হয়েছে আওয়ামী লীগের পাতায়। তাতে কিন্তু উনি নির্দিষ্ট দিন বলেন বা আচ্ছা। বছরও বলেন। আচ্ছা। মানে তাহলে মানে কথাটা খুব খুব কি আসলে মাথা উঁচু করে ফিরবেন, এটা একটা পলিটিক্যাল রেটরিকের মতো ব্যাপার। কারণ না, সেটা তো যখন ফিরবেন তখন তো মাথা উঁচু করেই ফিরবেন নিশ্চয়ই, না মাথা নিচু করে তো ফিরবেন না। উনি তো এটাও বলেছেন তিনি বিচারের মুখোমুখি হতে পারেন। মানে বিচার যদি নতুন করে শুরু করতে হবে, পুরনো বিচার নয়, সেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, নিয়ম মেনে বিচার হতে হবে। তৃতীয়ত, সবার খুব কৌতূহল থাকে, প্রশ্ন বিরাট আলোচিত হয়, শুদ্ধিকরণ, নেতৃত্ব পরিবর্তন। সে প্রশ্নও করেছিলাম, সে প্রশ্নের উত্তর উনি দিয়েছেন। সে প্রশ্ন শুদ্ধিকরণ তো আওয়ামী লীগে হয়েই থাকে এবং হয়, এবং সেটা হবে, সেটা আমার কিছু নেই। কিন্তু ওই যে বলছেন যে আওয়ামী লীগের, এটা অনেক সময় বিরোধীরা চায়, এটা বিরোধীদের দাবি যেন মনে হয় শুনে। আমরা আমাদের পার্টি কিভাবে শুদ্ধিকরণ করবো সেটা আমরা সিদ্ধান্ত নেবো। ইনি বলেছেন নেতৃত্ব আমি চাপিয়েও দেবো না। উনি নেতৃত্বের বিষয়টা এটাও আমি স্পষ্ট করে বলতে পারি, এই মুহূর্তে তো ছাত্রলীগ পুনর্গঠন চলছে, এরপরে যুবলীগ পুনর্গঠন হবে, তারপরে আওয়ামী লীগের পুনর্গঠন শুরু হবে। কিন্তু তিনি গোটা নেতৃত্ব যেটা অর্থাৎ ওয়ার্কিং কমিটি, সেটা তিনি দেশে ফিরে করতে চান। আমার মনে হয় না বিদেশে বসে করবেন। আচ্ছা, এখন আসলে কার্যকর নেতৃত্ব কারা তারপরে? এখন তো প্রায় ওয়ার্কিং কমিটি বৈঠক হয়, হয় না যে তা না। 18 জন 20 জন এরকম অংশগ্রহণ করেন, মানে ভার্চুয়ালি, হুম, হুম। নট ফিজিক্যালি, ভার্চুয়ালি করেন। নিয়মিত বৈঠক তো করছেন উনি, অনেকের সঙ্গেই করছেন, বিদেশ থেকেও আসছেন, গ্রুপ ওয়াইজ গোষ্ঠী অনুযায়ী করছেন। যেসব নেতারা আছেন তাদের মিসেসদের সঙ্গেও একটা বৈঠক করেছেন, গল্পগুজব করেছেন, আচ্ছা। আচ্ছা, মানে নিয়মিত যারা যারা আছেন। হুম, হুম। এই যে মানে ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের কাজ চলছে, এরপরে আপনি বলছেন যুবলীগ, তারপরে আওয়ামী লীগ। মানে এরকমটা কি এরকম একটা, এরকমটা কি যে বর্তমান নেতৃত্বর অনেককে না সরিয়ে এটা দেওয়া একটা হচ্ছে? ইন্টারেস্টিং দিক, কিন্তু বলেন। এটা কিন্তু খুব ভালো, এই পয়েন্টটা কিন্তু খুব সাধারণ বিষয় নয়। এটা হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ, সেই অবস্থায় ছাত্রলীগের কমিটি তৈরি করে সেই কমিটির নাম প্রকাশ করে দেওয়া হচ্ছে, হুম, তাই না? হুম, এবং তার মানে এই সময়তেও কিন্তু বেশ কিছু ছাত্র, তারা কিন্তু ছাত্রলীগের কমিটিতে আসছেন, এবং তাদের নাম প্রকাশ করলেও তারা কিন্তু আসছেন কমিটিতে। এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদিও সম্পূর্ণ কমিটি নয়, একটা টুকরো টুকরো করে জেলা ভিত্তিক কমিটি তৈরি হচ্ছে, পরে ন্যাশনাল কমিটিটা হবে। কিন্তু এই যে ছাত্রদের, এটা একটা টেস্ট কেস, পরীক্ষা করছেন হয়তো যে কিভাবে ছাত্ররা সংযুক্ত হতে চাইছে কি চাইছে না, তারা কারা। ধরুন এই লিস্ট তো আছে না, লিস্ট তো প্রকাশ্যে আছে, ছাত্রলীগের হুম। আপনি ওয়েবসাইট খুললেও পেয়ে যেতে পারেন, মানে কোন কোন জেলায় কমিটি তৈরি হয়েছে, কারা কারা আছে, তাদের নাম কি। জি, জি, দেখেছি। আমি বুয়েটের কমিটিতে কারা আছেন সেটা মানে পত্রিকায় পড়ছিলাম। যা হোক, মানে ছাত্রলীগেরটা চলছে, এরপর যুবলীগেরটা, মানে আওয়ামী লীগেরটাও তারপর হবে। এরকম কি কোনো পরিকল্পনা যে নেতৃত্বকে সরিয়ে নতুন নেতৃত্ব, মানে পুরনো নেতৃত্ব কাজ করছে না বা তাদের নানান না রকম আমি এই এটা না, বুঝতে পেরেছি কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ছাত্রলীগের কমিটি তো আমি ঠিক জানি না, চিনি না বলে বলতে পারবো না যে পুরনো কারা বাদ গেছেন, নতুন কারা আমি আসলে এসছেন। আওয়ামী লীগের তবে নেতৃত্বের এত কথা বলছি। তৃণমূল স্তরের আমি আমি আওয়ামী লীগের নেতৃত্বে কিছু মানুষের হয়তো শারীরিক অসুবিধা থাকতে পারে, সেই ধরনের তারা যদি অপারগ হন, নাও থাকতে পারে। হুম, কিন্তু নতুন পুরানো মিশিয়েই একটা কোনো কাউকে মানে বাদ দিয়ে কিছু হচ্ছে এরকম কিছু নয়। কিন্তু
নতুন পুরনো মিশিয়ে একটা কিছু কমিটি তিনি কথা ভাবছেন, এরকম আমি শুনেছি। সেরকমই হয়তো হতে পারে। আমার কথার উত্তরও তো যা এসে তার মানেতেও মানে অর্থ করলেও তাই দাঁড়ায়। জি। এই যে ভারতের বর্তমান মানে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হবার আগের বক্তব্য এটি তিনি বলেছিলেন যে শেখ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকা বিমানবন্দরে যাবেন, সেলুট দিয়ে তাকে নিয়ে যেতে হবে। তিনি একজন বিজেপির প্রভাবশালী নেতাও বটে। মানে আসলে কি ভারত সরকারের পরিকল্পনার মধ্যে এরকম কিছু আছে? মানে ভারত সরকার কি এরকম কিছু ভাবে? না, আমার যেটা মনে হয়েছে বিজেপি নেতাদের বা শুভেন্দু অধিকারীদের একটা, তারা যেহেতু পশ্চিমবঙ্গে রাজনীতি করেন, তাদের ধারণা হচ্ছে যে আওয়ামী লীগ বিরোধী যে শক্তিটা, সেই শক্তির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগসূত্র আছে আর কি। এবং সেই কারণে তার কাছে সেই কারণে তিনি ওটা বলেছিলেন যে হাসিনাকে মানে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে, তিনি নিয়ে যাবেন ইত্যাদি। কিন্তু এটা তার পক্ষে, একটা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব না যদি না ভারত সরকার অনুমতি দেয়। সেটা কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এটাও ঘটনা যে শেখ হাসিনাই একমাত্র বিদেশি নেত্রী নেত্রী বলা যেতে পারে যিনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, যেটা বাংলাদেশের আর কেউ দেয়নি। হুম। শেখ হাসিনা তো বিবৃতি দিয়েছেন তাকে অভিনন্দন জানিয়ে তার জেতার পরে। তো নিঃসন্দেহে সেটার একটা সম্পর্ক বা বিজেপি বা পশ্চিমবঙ্গে আওয়ামী লীগ, এটা ঘটনা যে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ভারত, বাংলাদেশের মানুষ তাকে কিভাবে দেখেন সেটা তাদের বিষয়। ভারতে বঙ্গবন্ধু পরিবারের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। সেটা ওই তারা লেখাপড়া তাকে শ্রদ্ধা না, মানে লিখিত পড়িত শ্রদ্ধা না। না, লিখিত পরিচয় নয়, সেটা একাত্তর থেকে শ্রদ্ধা, সেটা রক্তের অক্ষরে লেখা শ্রদ্ধা, সেটা চিঠিতে লেখা নয়। আচ্ছা। আহ, মানে এই জন্যই প্রশ্নটা করছিলাম যে এখন তো তিনিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে গেছেন, তার ইচ্ছাটার একটা বহিঃপ্রকাশ আগেই আমরা দেখেছি এবং তারপরে আপনি আবার যোগ করলেন যে চিঠিও দিয়েছেন, শেখ হাসিনা তাকে অভিনন্দন বার্তাও পাঠিয়েছেন। হ্যাঁ, আহ, হ্যাঁ, অভিনন্দন জানাই। চিঠি প্রকাশও করেছেন। হ্যাঁ। চিঠি প্রকাশও ছিল। ফলে এরকম কোনো প্রচেষ্টা মানে এই যে ইচ্ছাটা আছে সেটা বহিঃপ্রকাশ হয়ে গেছে, এরকম কোনো প্রচেষ্টা হতে পারে কিনা, থাকবে কিনা? এই মুহূর্তে কিছু সেরকম কিছু মানে জানা নেই, এরকম কিছু জানি না, এরকম কোনো এই মুহূর্তে পরিকল্পনা হচ্ছে ভারতের নতুন হাই কমিশনার যাবেন, তিনি গিয়ে পরিস্থিতি বুঝবেন, সেই অনুযায়ী রিপোর্ট পাঠাবেন সেখানে। তিনি রাজনৈতিক ব্যক্তি, তিনি ডিপ্লোম্যাট নন। তিনি ডিপ্লোম্যাটের ভূমিকা, রাজনৈতিক গ্রাউন্ড রিয়েলিটি সিচুয়েশন অ্যাসেস করবেন, করে সেখান থেকে তিনি রিপোর্ট পাঠাবেন কি অবস্থা, কি ধরনের। তবে এই মুহূর্তে তো ভারত সরকার সম্প্রতি খলিলুর রহমান যে এসেছিলেন, বোধহয় নিশ্চয়ই আপনারা জানেন যে খলিলুর রহমান যে জাতিসংঘের সভাপতি হলেন, তাতে ভারতও তাকে সমর্থন হুম, হুম। করে ভোট দিয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়ে টুইট ও বার্তাও পাঠিয়েছেন। এবং তার সঙ্গে তার আগে তিনি যখন এখানে এসেছিলেন তখন ভারত থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যাবতীয় দ্বিপাক্ষিক বিষয়গুলোর বৈঠক শুরু করা হোক। সেটা দেরি করছিলেন তারেক রহমান সরকার আমার মতে। এখন অনেক দেরিতে গঙ্গা চুক্তির বৈঠক, কারিগরি বিষয়ে বৈঠকটা হয়েছে সবে গত মাসে, কিন্তু অনেক দেরিতে হয়েছে। আর কারণ শুখা মরশুমের বৈঠক না হলে তো পানির নাব্যতা বোঝা যায় না, কতটা জল পানি প্রবাহ হচ্ছে। এখন বর্ষার সময় তো এমনিই বন্যা হবে ভারত এবং পশ্চিমবঙ্গের দু জায়গায়, এবং বাংলাদেশেও হবে বন্যা। তাতে তো পানির পরিমাপ বোঝা যায় না। ওটা তো জানুয়ারি থেকে মে, এটাই তো শুখা মরশুম। যাই হোক, তবুও হয়েছে। এরপরে এই সীমান্ত বৈঠক হচ্ছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটাকে অগ্রাধিকার দিয়েছেন তারেক রহমান সরকার। নিঃসন্দেহে এটা ইতিবাচক দিক বলে আমার মনে হয়। এর ফলে অনেক সীমান্তের জট সমস্যা খুলতে পারে আর কি। জি, সীমান্তের জটটা কেন জানি খোলে না, মানে এটা। ফলে এই কারণে হ্যাঁ, আপনার ওই প্রশ্নে আছে, এই কারণে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা তাদেরকে ফেরানোটা এই মুহূর্তে ভারত সরকারের কাছে খুব একটা অগ্রাধিকার আছে বলে আমার মনে হয় না। তিনি যদি ফিরতে চান, যেটি শেখ হাসিনা বলছেন, আপনার ইন্টারভিউতেও বলেছেন, সেক্ষেত্রে হ্যাঁ। ভারত মানে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া আছে? না, সেটা তো ভারতের ব্যক্তিগত দিক। তিনি যখন চাইবেন তিনি তখন যেতে পারেন। মানে যেমন ধরেন তিনি যখন হুম। চাইলেন তখন কিন্তু তিনি গেলেন না। এই যে তিনি যে ভারতে যাচ্ছেন এটা তিনি জানতেন না। তিনি প্রথমে ইচ্ছা পোষণ করেছিলেন টুঙ্গিপাড়ায়। তিনি বিমান না, দেখে বুঝতে তিনি যে পারলেন যে তিনি যাবেন ভারতে সেটা যাচ্ছেন। মিডিয়া মিডিয়া হ্যাঁ। না, মিডিয়া থেকে তো বলে তিনি যাবেন না। তিনি ভারত সরকারকে যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে জানাবেন যে আমি এখন বাংলাদেশে ফিরতে চাই, তখন তারা ব্যবস্থা করবেন ফেরার। আচ্ছা। আমি ওই যে কিভাবে করবেন আমি জানি না। যেভাবে বাংলাদেশের বিমান নিয়ে এসেছিল সেভাবেই বাংলাদেশের বিমানকে আবার ডাকতে পারেন, আপনারা আসুন, এসে নিয়ে যান। সেটাও হতে পারে। সেটাও জানি না, সেরকম কোনো কিছু আলোচনা কিছু হয়নি কোথাও। মানে এই নিয়ে কোনো স্পেকুলেশন করার কিছু নেই। জি।
এই প্রশ্নটা বা আমি কোনো অবশ্য আওয়ামী লীগ সেন্সেশনাল নেতাদেরকে করি। বিস্ফোরক কোনো তথ্য আমি দিই। হ্যাঁ, আওয়ামী লীগ নেতাদেরকেও আমি এই হুম, প্রশ্নটা করি যে তারা কি কিভাবে বলে? ফিরবেন? উত্তর অবশ্য খুব একটা এখনো আপনি যেমন জানেন হ্যাঁ, আমিও খুব একটা উত্তর পাই না। আপনি ওই খলিলুর রহমান প্রসঙ্গটা আনছিলেন, এটা একটু ছোট করে শুনে নিই যে তিনি জাতিসংঘের প্রেসিডেন্ট হলেন, এটি কি আসলে তিনি ইউনূস সরকারের গুরুত্বপূর্ণ একদম বলা হতো ডি ফ্যাক্টো তিনিও একরকম হেড অবস্থানেই ছিলেন। সেই ইউনূস সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি এখন বিএনপি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, পররাষ্ট্রমন্ত্রী, তিনি এখন জাতিসংঘের প্রেসিডেন্ট হলেন। এটি কি আসলে ভারতে আশ্রিত দল আওয়ামী লীগের জন্য এটি একটা কেমন বার্তা? খুবই ভালো বার্তা। 2020 সালে শেখ হাসিনা প্রথম এইটা এই সম্ভাবনাটার কথা ঘোষণা করেছিলেন যে আগামী 2026 সালে জাতিসংঘের সভাপতি পদ করবে বাংলাদেশি একজন। এটা শেখ হাসিনা ঘোষণা করেছিলেন। হুম। সেই ঘোষণাটা এতদিনে বাস্তবায়িত। যা ঘটছে বাংলাদেশে সবই তো শেখ হাসিনার করে দেওয়া। সে মেট্রো তাহলে রেলই তাকে তো চাপুন, কোনো শুভেচ্ছা রূপপুর বার্তা পাঠালেন বিদ্যুৎ না, কেন্দ্রে নেই। তাকে মানে খলিলুর রহমানকে। যেমন করে কে মুখ্যমন্ত্রী মানে শেখ হাসিনা পাঠালেন না, যেমন করে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠালেন আচ্ছা, অভিনন্দন বার্তা। বিএনপির একজন পররাষ্ট্রমন্ত্রী জানি না কেন পাঠাননি, বলতে পারবো না। ভবিষ্যতে প্রশ্ন করলে জিজ্ঞেস করবো কেন পাঠালেন না। আহ, এখন তো আমি জানি না। আমি যখন কথা বলেছি ওনার সঙ্গে ইন্টারভিউ তখন নিয়েছি তখন তো এই ঘটনাটা ঘটেনি। এই ঘটনাটা ঘটেছে পরে, তাই না? এরকম কথায় কথায় তো ওনার সঙ্গে কথা বলা যায় না এরকম। জি। শেষ প্রশ্ন যেটি দিয়ে শুরু করেছিলাম সেটি দিয়ে শেষ করি যে হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গটা নিয়ে শুরু করলাম, এবং অনেক কিছু একটু সন্দেহজনক বা ঠিক সমীকরণ মেলে না, সেগুলো নিয়ে একটা যৌথ নীরবতা হচ্ছে, সেটির বিষয়ে আপনি বললেন। ফেরানোর ব্যাপারে মানে কেউই আবারও সেখানেও একটা রকম যৌথ নীরবতা। ভারতও এই বিষয়ে কিছু বলছে না, বাংলাদেশও ফেরত চাওয়ার ব্যাপারে খুব একটা কিছু করছে না। এটাতেও কোনো বিশেষ কারণ আছে কিনা? বাংলাদেশের একজন অভিযুক্ত খুনি এখানে গ্রেপ্তার হয়ে আছে, খুব ফেরানোর প্রক্রিয়া নাই কেন? না, 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 সেরকম কোনো ব্যাপার না। এটা ব্যাপার নিয়ম হচ্ছে যে বাংলাদেশের যে কোনো অপরাধী তাকে ভারতের আদালতেও তাকে অপরাধী সাব্যস্ত করা হয়, তারপরে তাকে ফেরত দিতে হবে। সেই বিচার উনি তো প্রক্রিয়া একজন শেষ না অভিযুক্ত, হলে এখনো হয় না। অপরাধী না। বিচার প্রক্রিয়া অভিযুক্ত মানেই তো তাকে ধরে নিতে হবে তিনি অভিযুক্ত, হুম, তিনি তো অপরাধী নন। হুম, হুম। অপরাধ তো আদালতে প্রমাণিত হবে। আদালত যেদিন বলবে তিনি অপরাধী তিনি অপরাধী, আজ পর্যন্ত তিনি নিরপরাধ। হ্যাঁ। তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগের বিচার চলছে। আর অভিযোগটা যেহেতু খুবই গুরুতর অভিযোগ, সেই কারণে তাকে আটক রাখা হয়েছে, সেই কারণে তাকে জামিন দেওয়া হয়েছে। আচ্ছা, অনেক কিছুই সেই যৌথ নিরাপত্তা ভেঙে, আপনার প্রশ্নে আসলে কিছু যৌথ নিরাপত্তা ভেঙে সামনে ব্রিফিংয়ে যদি কিছু জানা যায়, নিশ্চয়ই তখনও আপনার সাথে একটা কথা বলবার সুযোগ হবে। এত গুরুত্বপূর্ণ ইস্যু কেন সবাই নীরব থাকছে বা যৌথভাবে নীরব থাকছে, সেই প্রশ্নগুলো আমার আছে, নিশ্চয়ই আপনারও আছে। সামনে যদি আপনি এটা খোলাসা করবেন আমি আপনার সাথে তখনও কথা বলতে আগ্রহী হব। অনেক ধন্যবাদ গৌতম ভাই, অনেক ধন্যবাদ। জি, আবারও কথা হবে। দর্শক ধন্যবাদ।